যাচ্ছে অনেকখানি। তো সব মিলিয়ে যখন আপনি একটা চার্টে এক্সেলে বসাবেন তখন আপনি দেখবেন যে আপনার ওভারঅল কস্টিং অ্যাকচুয়ালি বেশি না বরং কম, টোটাল কস্টিং আপনি যদি চিন্তা করেন। সো এখন তারপরও যখন কালার প্রশ্নটা আসে, কালারটা তো তার মানে অপারেটিং কস্টটা বেড়ে গেল। এখন অপারেটিং কস্টটা আমি যখন চিন্তা করতেছি, অপারেটিং মানে টেকনোলজি আছে, কালার কিন্তু রিমুভ করা যায় কনভেনশনাল সিস্টেমে। হ্যাঁ, এক্সকিউজ মি, কনভেনশনাল সিস্টেম বা বায়োলজিক্যাল বা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট এভরিথিং এ আপনার কালার রিমুভ করা যাচ্ছে, যেমন এমবিআর এও কালার রিমুভ করা যাচ্ছে ডিকালারিং এজেন্ট দিয়ে। আমরা আরো কিছু কাজ করছি যেটা রিসেন্টলি হয়তো আগামী 2-3 মাসের ভিতরে নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, এই মুহূর্তে এটা বলবো না। তো তখন হয়তো কস্টটাও কমায় নেওয়া আসা যাবে, কিন্তু তারপরেও যদি ডিকালারিং এজেন্ট ধরে আমরা চিন্তা করি, তো এতগুলা জাস্টিফিকেশনের মাধ্যমে আপনি এটাতে আসতে পারছেন যে আপনাকে অ্যাকচুয়ালি টেকনোলজি খুব বেশি অপশন নাই এই এমবিআর যাওয়া ছাড়া। এমবিআর এ আপনার কনভেনশনাল সিস্টেম থেকে যেমন অন্যান্য দিক থেকে আপনার সেভিং হচ্ছে, কেমিক্যাল পার্টটা আপনাকে ইউজ করতে হচ্ছে নতুন এই রিকোয়ারমেন্টের কারণে, যে আপনার ডিকালারিং এজেন্টটা আপনার ডোজিং এর মাধ্যমে আপনি কালারটাকে রিডিউস করতে পারছেন। তো আসলে ভাই জি বলেন। আমরা শর্ট করে করব যে আকিদুল ভাই একটা প্রশ্ন করছিলেন যে এমবিআই মডিউল কতদিন পর পর ওয়াশ করতে হয়? এটা অ্যাকচুয়ালি যদি ক্লিয়ারলি বলতে পারতেন যে কোন ইন্ডাস্ট্রি, কারণ এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক কম। তো আমি ধরে নিচ্ছি আপনারটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়তো হবে। তো টেক্সটাইল বিশেষ করে এর জন্য আমি আমার আগের একটা লাইভে আমি বলেছিলাম যে মেমব্রেন ক্লিনিং এর ব্যাপারে অ্যাকচুয়ালি অনেকগুলা টেকনিক আছে, যেমন ব্যাক পালস, তারপর রাস সিস্টেম, এরেশন, এগুলো অটোমেটিক সিস্টেমে হয়। কিন্তু হিউম্যান ইন্টারভেনশন লাগে হচ্ছে যখন আপনি মেইনটেনেন্স ক্লিনিং করছেন, উইকলি ক্লিনিং কেমিক্যাল দিয়ে। তো কেমিক্যাল দিয়ে আপনার যখন মেইনটেনেন্স ক্লিনিং এর কথা যদি বলেন, সেটা আপনার সোডিয়াম হাইপোক্লোরাইড সপ্তাহে 2 বার। যদিও এর মধ্যে অনেক আরো বিস্তর আলোচনা করা যায়, তবে অ্যাজ এ রুটিন আমি বেসিক হিসেবে আমি বলে দিচ্ছি যে মেইনটেনেন্স ক্লিনিং আপনি করবেন 2 বার সপ্তাহে উইথ সোডিয়াম হাইপোক্লোরাইড, আর সাইট্রিক অ্যাসিড সপ্তাহে 1 বার। এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে, বা মানে কিন্তু আমি জেনারেল হিসেবে বলছি। সোডিয়াম হাইপোক্লোরাইডটা মূলত দেওয়া হয় ব্যাকটেরিয়ার মধ্যে যেহেতু ডুবে থাকে মেমব্রেনটা, ব্যাকটেরিয়া অনেক সময় বসে যায় মেমব্রেনের গায়ে। তা আমি ব্যাকটেরিয়া চাই অ্যারেশন ট্যাঙ্কে, মেমব্রেন ট্যাঙ্কে থাকুক, কিন্তু মেমব্রেনের মধ্যে একবার বসে যাক এটা আমি চাই না। তো মাঝে মাঝে ব্যাকটেরিয়ার যে সারফেস, মেমব্রেন সারফেসটাকে ক্লিন করতে হয় ব্যাকটেরিয়ার মেরে ফেলার মাধ্যমে। তো সেইটা সোডিয়াম হাইপোক্লোরাইড মূলত অর্গানিক ফাউলিং অ্যান্ড বায়োলজিক্যাল ফাউলিংটাকে প্রিভেন্ট করে, আর সাইট্রিক অ্যাসিডটা ইউজ করা হয় হচ্ছে ইনঅর্গানিক ফাউলিং বা সেডিমেন্টেশন রিমুভ করার জন্য। তো এই সবগুলা স্কেলিং রিমুভ করার জন্য। তো এই সোডিয়াম হাইপোক্লোরাইড, সাইট্রিক অ্যাসিড মেইনটেনেন্স ক্লিনিং আপনি উইকলি শিডিউলে করতে পারেন। এবং আরেকটা মেথড আছে যে রিকভারি ক্লিনিং। আপনি যখন মেমব্রেনের টিএমপি আর একটু বেড়ে যাবে, অথবা বছরে আপনার রেকমেন্ডেড, আপনার প্লান্টের সাথে রেকমেন্ডেড স্কেজুল অনুযায়ী যদি আসে যে বছরে আপনার 4 বার বা বছরে 3 বার এরকম আপনার রিকভারি ক্লিনিং এর কথা থাকবে, সেক্ষেত্রে মেমব্রেন ট্যাঙ্কের মধ্যে সোকিং করে আপনি বাইরে থেকে, মানে পুরো ট্যাঙ্কটা ফ্রেশ ওয়াটার দিয়ে ভরে দিয়ে তারপর ওর মধ্যে কেমিক্যাল দিবেন। সো একই কেমিক্যাল সোডিয়াম হাইপোক্লোরাইড দিবেন, একবার দিবেন, তারপরে এটা ক্লিন করে ফেলে দিয়ে আবার নতুন করে ফ্রেশ ওয়াটার নিয়ে আবার সাইট্রিক অ্যাসিড দিবেন। তো একই সাথে 2 কেমিক্যাল দিবেন না আবার। তো এইটা আপনার বছরে 3 থেকে 4 বার হতে পারে। আর যদি টিএমপি আগেই বেড়ে যায় তার আগেই, তাহলে টিএমপি বাড়ার সাথে আপনি এই রিকভারি ক্লিনিংটা করবেন। তো এটা যদি আপনার পরামর্শ লাগে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি যদি এখানে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে টিএমপির সাথে এই আপনার রিকভারি ক্লিনিং এর সম্পর্কটা একটু বলতেন ক্লিয়ার করে। ওকে, সো আমার লাস্ট আরেকটা পয়েন্ট কমপ্লিট করে এটাতে আসছি। সেটা হচ্ছে যে ম্যানুয়াল ক্লিনিং, মেমব্রেন কিন্তু আরেকটা ক্লিনিং বাকি আছে, এটা কেমিক্যাল ছাড়াও আরেকটা মেথড আছে যে ম্যানুয়াল ক্লিনিং। আপনার বছরে একবার আপনি ডিসলাজিং করতে পারেন। অনেক সময়
পানির সাথে যে সলিড ওয়েস্ট গুলো চলে আসতে পারে, যদিও এর আগে স্ক্রিনিং থাকে, অনেক রকমের ফিল্টার হয়ে বা হয়ে প্রসেসেস হয়ে আসে, তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে কিছু সুতা চলে আসতে পারে, সলিড চলে আসতে পারে, অন্যান্য রকমের, সেগুলা রিমুভ করার জন্য ডিসলাজিং করা হয় মেমব্রেন ম্যানুয়ালি, মানে ক্রেন দিয়ে তুলে এনে একটা বড় জায়গায় বসে তারপরে হাতে ক্লিন করে নিতে হয়। এটা বছরে একবার। এটা হচ্ছে আপনার পার্টিকুলার প্রশ্নের উত্তরটা আমি দিলাম। এর মধ্যে আরো অনেক আলোচনা আছে, সব সময়ের জন্য করতে পারলাম না। তো আব্দুর রহমান ভাই যেটা বলেছেন যে টিএমপির সাথে সম্পর্ক মেমব্রেন ক্লিনিং এর, অ্যাকচুয়ালি টিএমপি আমি যদি বলি যে এই যতগুলা প্যারামিটার আছে আপনার এই এমবিআর রিলেটেড, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটারটা হচ্ছে টিএমপি, এবং টিএমপি আবার পানির প্যারামিটারও না। টিএমপি মানে ইনলেটের আপনি টিএমপি পাবেন না, আউটলেটেও টিএমপি পাবেন না, টিএমপিটা শুধু মেমব্রেনের পাবেন, মানে মেমব্রেনের হেলথ কন্ডিশন। মেমব্রেনটা এটা একটা প্রসেস প্যারামিটার, মানে আপনার এটিপি কত ভালো চলছে বা এমবিআরটা কত ভালো অবস্থায় আছে সেটা বোঝা যায়। তো টিএমপির ফুল মিনিং হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রেসার, মানে মেমব্রেন ধরেন এটা যদি একটা ফাইবার হয়, হলো ফাইবার মেমব্রেন, ভিতরে হলো, ভিতরে খালি, তো ফাইবারের ভিতর আর বাইরের যে টেম্পারেচার ডিফারেন্স, সরি প্রেসার ডিফারেন্স, বাইরে এক রকমের প্রেসার, আমি যখন পাম্প দিয়ে সাকশন করতেছি তখন সাকশন প্রেসার ভিতরে, এই দুইটা প্রেসার ডিফারেন্সটা হচ্ছে টিএমপি। তো এটা জটিল একটা ক্যালকুলেশন আছে, ইকুয়েশন আছে, ওইটার অনেক কারেকশন ফ্যাক্টর আছে, সবগুলা মিলে একটা ইকুয়েশন আছে। আপনি যদি এমবিআর এটিপি দেখে থাকেন, টিএমপি অবশ্যই স্কাটার মধ্যে বা এইচএম এর মধ্যে দেখতে পাবেন। তো টিএমপি যদি বেড়ে যায় বা এটা পজিটিভ নেগেটিভ হয়, জাস্ট এটা যদি ভ্যালুটা বেড়ে যায় তাহলে বুঝবেন যে মেমব্রেন চোক হয়েছে বা হওয়ার দিকে। মানে টিএমপি সাধারণত 0.5 বারের মতো ডিজাইন করা হয়ে থাকে, 0.5 বার পর্যন্ত আপনার প্লান্ট শাটডাউন করতে হবে না, বা এটা অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে না, ইন্টারলক হবে না। তো এর আগ পর্যন্ত এটা প্লান্ট চলবে, কিন্তু তার মানে এই না যে আপনি 0.5 পর্যন্ত ওয়েট করবেন। 0.5 বার মানে হচ্ছে এটা অটো ইন্টারলক হয়ে যাওয়ার সময়। তো আপনি সাধারণত টিএমপির গ্র্যাজুয়াল ইনক্রিজটাই দেখবেন। আপনার শুরুর দিকে যদি একেবারে নতুন অবস্থায় আপনি যদি মেমব্রেন পান, নতুন মেমব্রেন গুলা টিএমপি হবে জিরোর মতো, জিরোর কাছাকাছি, অথবা 0.01 0.02 এরকম। তো এটা প্রথম নতুন অবস্থায় আপনি মেমব্রেন হয়তো 0.05 বা পারমিবিলিটি আপনি খুব ভালো অবস্থায় পাবেন। আস্তে আস্তে যখন এটা ইউজ করতে থাকবেন তখন এটার মধ্যে ডিপোজিশন হইতে থাকবে, সলিড হয়তো জমতে থাকবে, তখন আপনি দেখতে থাকবেন যে এটা হয়তো 0.01 বা 0.05 থেকে গিয়ে এটা 0.1 হয়ে গেছে, 0.2 হয়ে গেছে। তো আপনাকে আমাদের যে এক্সপার্ট টিম আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন যে আমার এই অবস্থা, টিএমপির এই অবস্থা, আমি কি করতে পারি, সিচুয়েশন বুঝে আপনাকে পরামর্শ দেওয়া হবে। আমি এইখানে পার্টিকুলারলি এই জিনিসটা এখানে আলোচনা করব না, এই কারণে যে হয়তো আপনি এটার বেসিসে অ্যাকশন নিয়ে নেবেন। টিএমপির বিষয়ে আমি মনে করি এক্সপার্টদের শরণাপন্ন হওয়া উচিত। যখন আপনার টিএমপি বেড়ে যাচ্ছে, এক্সপার্টদের শরণাপন্ন হওয়া উচিত। সো এই লাইভে আমি বলবো না যে পার্টিকুলার কোন টিএমপি তে কোন সময় আপনি রিকভারি ক্লিনিং এ যাবেন বা ডিসলাজিং এ যাবেন। আপনাকে অবশ্যই, যেহেতু মেমব্রেন গুলো অনেক এক্সপেন্সিভ, মেমব্রেনের ব্যাপারে সেন্সিটিভিটি আছে, আপনি অবশ্যই শরণাপন্ন হবেন। তবে যদি দেখেন যে ইন জেনারেল আপনি মনে করতে পারেন যে টিএমপি আপরাইজিং আস্তে আস্তে বাড়ছে, এটা একটা অ্যালার্ট, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে টিএমপি বাড়ছে। তার মানে এই না যে মেমব্রেন নষ্ট হয়ে গেছে, এর মানে এই যে আপনার কিছু করতে হবে, মেমব্রেন ক্লিন করতে হবে। হ্যাঁ, কারণ মেমব্রেনের উপরে যদি ময়লা জমে যায় তখন মেমব্রেনটা সাকশন প্রেসারটা বেশি লাগে, সেম অ্যামাউন্ট অফ পানি টানতে হইলে পাম্পকে আর একটু বেশি টানতে হয়, বেশি নেগেটিভ প্রেসার দিতে হয়, যে কারণে ওই প্রেসার ডিফারেন্সটা বেশি হয়ে যায়। তো এর মানে এটাতেই আপনি বুঝে যাবেন যে এটার মধ্যে মেমব্রেনের গায়ে ময়লা লেগে গেছে, তো মেমব্রেনটা জাস্ট ক্লিন করতে হবে। আপনার আমরা সাধারণত এই যে 40টা প্লান্টের মধ্যে কিছু কিছু প্লান্টে কিন্তু অনেক কল পাই যে ভাই এই সমস্যা, ওই হেল্প লাগবে, কি হইলো বুঝতেছি না। আবার কিছু কিছু প্লান্টে একেবারেই কল পাই না, কিন্তু টেকনোলজি আমরা সেম, সব জায়গায় সেম দিছি। ডিফারেন্সটা কোথায় ভাই? তার মধ্যে কি আমার সমস্যা কম হয় না বেশি হয়?
আপনার প্লান্টে তো এখন ডাকই পাই না, আমরা তো চা খাইতে এমনি এমনি নিচ থেকে যাই। তো প্লান্টে ট্রাভেলের জন্য যাওয়া লাগে না আপনার প্লান্টে, কিন্তু শুরুর দিকে আমরা একসাথে অনেক কাজ করছি। তো যেখানে আমরা কলগুলো পাই না, দেখা যাচ্ছে আসলে ডিফারেন্সটা কি, টেকনোলজি সেম, পানিও সেম, এভরিথিং সেম। তো সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি? অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার তো আসলে এই মুহূর্তে কঠিন হয়ে গেছে, আমরা আসলে কমেন্টসে যা অ্যান্সার গুলো দিয়ে দেব। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, ব্যাকআপের ক্ষেত্রে এমবিআর-ইটিভির যে ব্যাকআপ প্ল্যান, এই ব্যাকআপ প্ল্যান নিয়ে আপনাদের আসলে যে ধারণাটা আসলে এটা সিস্টেমটা যদি একটু ক্লিয়ার করতেন, যে এমবিআর-ইটিভির যে ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যানে তো অ্যাকচুয়ালি আপনি যদি সাথে অ্যাড করেন ইমার্জেন্সি প্ল্যান, যদি এটার সাথে অ্যাড করেন, এটা অনেক আলোচনা করা যায়। তো সাধারণত রিডান্ডেন্সি, হ্যাঁ শর্টই আসলে অনেক সময় হয়ে গেছে দেখতে দেখতে, তো শর্টই আমি বলার চেষ্টা করি। রিডান্ডেন্সি রাখা হয় আমাদের। একটু কথা বলে রাখি, আপনার সাথে শুধু মেমব্রেন নিয়ে আমি একটা লাইভ করব, আর একটা লাইভ করব হচ্ছে এফএম রেশিও এবং ডিজাইন ক্যালকুলেশন নিয়ে। অনেকে প্রশ্ন করছে যে এমবিআর-ইটিভির এফএম রেশিও কত ধরে ক্যালকুলেশন করে বা ডিজাইন করা হয়, এই জিনিসগুলো আসলে অল্প সময়ে বলা অনেকটা। আমরা আরো কয়েকটা লাইভ করব, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে আজকে আনুষঙ্গিকভাবে ফার্স্ট লাইভ হিসেবে হয়তো আলোচনা বা পরিচয় পর্বটা হচ্ছে, পরবর্তীতে আমরা হয়তো একটা স্টেপ ধরে কথা বলবো, যেমন হচ্ছে যদি হতে পারে মেমব্রেন নিয়ে। এখন অনেকেই মেমব্রেনের প্রশ্ন করতেছে, অনেকেই আবার প্রশ্ন করতেছে এফএম রেশিও, অনেকে বলতেছে যে ব্যাকটেরিয়া সম্বন্ধে। আসলে এই সকল বিষয়গুলো এইভাবে করে আমরা আলাদা আলাদা পার্টে একটা আলোচনা করবো, যেহেতু আজকে শুধু আমাদের যে এটা ছিল যে নলেজ শেয়ারিং যে বিষয়টা। এখন একজন প্রশ্ন করছিল যে সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে রিসাইকেল করে বায়োলজিক্যাল ট্যাঙ্কে সেলাস নিতে হলে রিসাইকেলের এককভাবে চালাতে হয় নাকি না দুই এক ঘন্টা পর পর চালাতে হয়, এই বিষয়গুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন যদি আমি এখানে বলি, এমবিআর এর ক্ষেত্রে রিসাইকেল সিস্টেমটা একরকম, বায়োলজিক্যাল সিস্টেমে রিসাইকেলটা একরকম। এখন যদি আপনি বায়োলজিক্যাল ক্ষেত্রে রিসাইকেল করেন, আপনার সেকেন্ডারি ক্লারিফায়ার আপনি পাম্প 1 ঘন্টা বন্ধ রাখলে আপনার হয়তো ওরকম সমস্যা হবে না, ওইভাবেই ডিজাইন করা। আর এমবিআর এর ক্ষেত্রে আপনি হয়তো 10 মিনিট বা 10 সেকেন্ড বন্ধ রাখলে আপনার মেমব্রেন চলবে না। এর সাথে এই আপনি ইন্টার কালেকশন করে দেওয়া আছে মেমব্রেন ইটিভির ক্ষেত্রে, এখানে আপনার কোনো একটা সংযোগ যদি কোনো বন্ধ থাকে বা টিপ করে, আপনি ইটিভি অপারেশন করতে পারবেন না। আপনার সঙ্গে সঙ্গে অ্যালার্মে জানিয়ে দিবে যে এই কাজগুলো আপনার সমস্যা আছে। এটা হচ্ছে কুমার ভাই। সাধারণত যদি বলেন যে সাধারণত অ্যাডভাইস কি, কনভেনশনাল হোক আর এমবিআর হোক, রাস রিটার্ন স্ল্যাশ 24/7 চলতে হবে। কারণ ব্যাকটেরিয়া, অ্যারোবিক ব্যাকটেরিয়া কি আপনার অ্যারেশনের মাধ্যমে বেঁচে থাকে, তাই না? ক্লারিফায়ার যদি বলেন কনভেনশনাল সিস্টেম, এখানে তো ক্লারিফায়ারে তো অ্যারেশন নাই। তো ব্যাকটেরিয়াটা বেশিক্ষণ জমে থাকলে ওখানে মরে পচে মানে ভাসা শুরু করবে। তো আপনার যতটা দ্রুত এটাকে টেনে নেওয়া ভালো। আর এমনি কনভেনশনাল সিস্টেমে যে মানে রাসের আরো কিছু ফাংশন আছে, যে পানিটাকে সে সলিডটাকে টেনে নিয়ে যাচ্ছে, সে রিটেইন করতেছে। আপনার আমি ওই ডিটেলে তো যাচ্ছি না, যেটা আব্দুর রহমান ভাই বললেন যে কি বলে এমবিআর এ রাসের আরো ফাংশন আছে। এমবিআর এ রাসের এক ফাংশন হচ্ছে যে শুধু মানে ব্যাকটেরিয়াকে নিয়ে যাওয়ার পারপাস না, এমবিআর এর ক্ষেত্রে ডিকনসেন্ট্রেশন বলে একটা টার্ম আছে, যে মানে আমি যদি আলাদা একটা মেমব্রেন ট্যাঙ্ক বানাই, ওইখানে পানি টেনে নেওয়ার কারণে সলিডের রিটেনশন, মানে সলিডটা থেকে যায়, সলিড থেকে থাকতে থাকতে অনেক ঘন হয়ে যায়, তো মেমব্রেনকে চোক করে ফেলতে পারে। তো তার মানে এমবিআর এর ক্ষেত্রে রিটার্ন স্লাজটার খুব দ্রুত সরাই নিতে হয়। তো সেক্ষেত্রে সাধারণত 4Q ডিজাইন, 3 থেকে 4Q ডিজাইন করা হয়। মানে এটিপিতে ইনলেটের যে ফ্লো তার থেকে 3 থেকে 4 গুণ বেশি ফ্লোতে রিটার্ন স্লাজটা চালানো হয়। কনভেনশনালে এত বেশি লাগে না, 1 থেকে 1.5 কিউ হইলে হয়ে যায়। আচ্ছা আরিফ ভাই। জি, তানজিমুল কবির ভাই একটা প্রশ্ন করছেন, ইফ ইনঅর্গানিক পলিমার is used, does it after MBR membrane? এমবিআর মেমব্রেনের পরে যদি আপনি কোনো কেমিক্যাল অ্যাড করেন আর সেই কেমিক্যালটা যদি স্লাজ ফর্ম করে, তাহলে কিন্তু আর কোনো সলিড লিকুইড সেপারেটর নাই।
কারণ এমবিআর নিজেই অ্যাকচুয়ালি সেকেন্ডারি যেমন টার্সিয়ারি ট্রিটমেন্টটাও হয়ে যাচ্ছে এমবিআর এর মধ্যে। সো এরপরে আর সাধারণত কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। অনেকে মনে করতে পারছে আমি একটা স্যান্ড ফিল্টার বা ইয়ে দিয়ে দিব, কিন্তু কেন দিব? আমি তো আমার 0.04 মাইক্রন যখন আমার এমবিআর মেমব্রেনেরই, আমি টার্সিয়ারি ট্রিটমেন্ট এমবিআর এর পরে দেওয়ার দরকার নেই। তো সাধারণত সলিড যদি দেন, মানে সলিড তৈরি হয় এরকম যদি কোনো কেমিক্যাল থাকে, যেমন হচ্ছে কোয়াগুল্যান্ট বা ফ্লোকুল্যান্ট, সেগুলো আপনি এমবিআর এর আগে দিতে পারেন। সেটা এমএলএসএস এর সাথে ঘুরতে থাকবে, কিন্তু মেমব্রেন দিয়ে বের হবে না। মেমব্রেনটা সলিড এন্ড লিকুইডকে সেপারেট করে ফেলবে, যে ঠিক যেমন হচ্ছে ডিকালারিং এজেন্টের ডোজিং এর কথা বললাম। তো আপনি যদি আপনি কেন অ্যানারোবি কি বলে অ্যানায়নিক কোয়াগুল্যান্ট দিবেন, সেটা আমার কিউরিওসিটি, সেটা হয়তো আরেকটু ইলাবোরেট করলে বুঝতে পারতাম। তো সাধারণত আমি এটাও ডিকালারিং এজেন্টও এক ধরনের অ্যানায়নিক কোয়াগুলেন্ট বা ফ্লোকুলেন্ট বলতে পারেন। তো সে কালারটাকে সিলেক্টিভলি ক্যাপচার করে সলিড স্লাজ তৈরি করে। তো সেটা আপনি মেমব্রেনের আগে দেওয়ার চেষ্টা করেন, মানে এনিওয়ার বিফোর মেমব্রেন, মানে সেটা বায়োরিয়েক্টর ট্যাঙ্কের একেবারে শুরুতে দিতে পারেন, বায়োরিয়েক্টর ট্যাঙ্কের ভিতরে দিতে পারেন, ব্রাশ চ্যানেলে দিতে পারেন, বা জাস্ট ঠিক মেমব্রেন ট্যাঙ্কের আগেও দিতে পারেন, যদি এনশিওর করতে পারেন যে প্রপার মিক্সিং হচ্ছে। তো সেটা আপনি মেমব্রেনের আগে দিবেন, পরে দেওয়ার কোনো দরকার নেই। আরেকটা প্রশ্ন আছে, লেখছে যে আমার 200 কিউবিক মিটার প্লান্ট এমবিআর ইটিবি ট্রেন হচ্ছে 2টা। আমার প্রশ্ন হলো, যখন আমি একটা ট্রেন আরসি অথবা ডিসেলাজিং এ যাব, তখন আমার ব্যাক পালস প্ল্যান কি থাকবে, মানে ব্যাকআপ প্ল্যান কি থাকবে, বা আমি কি প্রোডাকশন বন্ধ রাখবো? আচ্ছা, সো আপনি যখন আরসি করবেন, আরসি বা আমি ইলাবোরেট করি, রিকভারি ক্লিনিং মানে কেমিক্যাল দিয়ে ক্লিনিং করছেন, তখন রিকভারি ক্লিনিং এক একটা স্টেজ সাধারণত 8 ঘন্টা হয়ে থাকে। হ্যাঁ, তো 8 ঘন্টার জন্য আপনার ওই ব্যাকআপ থাকতে হবে। 8 ঘন্টার জন্য আপনার ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক এন্ড ইয়ে থাকতে হবে, তাও আবার একটা ট্রেনের জন্য। তার মানে একটা ট্রেন আপনার, যেহেতু ইটিপিতে 2টা ট্রেন এবং 200 মিটার কি পার আওয়ার প্লান্ট বলছেন, 200 মিটার কি পার আওয়ার প্লান্ট, আপনি ক্ষণিক সময়ের জন্য ওই 8 ঘন্টার জন্য 100 মিটার কি পার আওয়ার চালাতে পারবেন একটা ট্রেন দিয়ে। তার মানে একটা ট্রেন আপনার বন্ধ থাকবে 8 ঘন্টার জন্য। এই 8 ঘন্টার আপনার প্ল্যান রেখে করতে হবে, যে যখন আপনার ফ্লোটা কম, হ্যাঁ, মানে আপনার ইকুয়ালাইজেশন ট্যাঙ্কটা একটু খালি করে রাখবেন। তো আর যেহেতু 100 মিটার কি পার আওয়ার চলছে, তার মানে মোটামুটি আপনি 16 ঘন্টা ইকুয়ালাইজেশন ট্যাঙ্কের যদি রিটেনশন টাইম হয় 8 ঘন্টা, এবং ইটিবি যদি অর্ধেক ক্যাপাসিটিতে চলে, তাহলে 8 দুগুণে 16 ঘন্টা আপনি রিটেনশন খালি পাচ্ছেন আর কি ট্যাঙ্কটা। তো 16 ঘন্টার ভিতরে তো আপনার এর মধ্যে রিকভারি ক্লিনিং হয়ে যাবে। তো আপনি এমন একটা দিন প্ল্যান করবেন যখন আপনার পানি ফ্লো কম। আর যদি ডিসলাজিং করেন, ডিসলাজিং এর ক্ষেত্রে জিনিসটা আরো সহজ। ডিসলাজিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মডিউল আপনি খুলে নিচ্ছেন, মানে একটা ক্যাসেট, ধরেন টোটাল একটা ক্যাসেট আপনি খুলে নিচ্ছেন। একটা মেমব্রেন ট্যাঙ্কে 4টা থেকে 6টা ক্যাসেট থাকে। তো একটা মেমব্রেন ট্যাঙ্ক পার্শিয়ালি আপনি অপারেট করতে পারবেন, মানে 6 ভাগের 5 ভাগ আপনি অপারেট করতে পারতেছেন। হ্যাঁ, তো মানে আপনার ধরেন 5টা ক্যাসেট আছে আপনার ইয়েতে, আপনার ইটিভিতে আমি অ্যাজিউম করছি। তো 5টা ক্যাসেট হলে আপনার ইটিভিতে আপনার একটা ট্রেন আপনি ফুল চালাচ্ছেন, যেটা 100 মিটার কি পার আওয়ার চলছে। আরেকটা ট্রেন সেটাও 100 মিটার কি পার আওয়ার চলার কথা ছিল, সেটা আপনি 4টা ক্যাসেট দিয়ে চালাচ্ছেন, তার মানে 80 মিটার কি পার আওয়ার ওই ট্রেন দিয়ে আপনি পাচ্ছেন। হ্যাঁ, সো এইভাবে আপনি ডিসলাজিংটাও চালিয়ে নিতে পারেন। অবশ্যই এটা যারা টেকনোলজি প্রোভাইডার, আমাদের ইটিপি হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। ডিসলাজিংটা কিন্তু সেন্সিটিভ, কারণ যেটা বললাম মেমব্রেনে হাত দিবেন, তো সলিউশন প্রোভাইডারের সাথে কথা বলবেন, কারণ মেমব্রেনটা অনেক সেন্সিটিভ, মানে দামি বলে সেন্সিটিভ। এমনি সে রোবাস্ট, অনেক ভালো চলে এবং এটা প্রুভেন, কিন্তু যেহেতু অনেক এক্সপেন্সিভ, এটা আমরা সবসময় চাবো যে এক্সপার্টের শরণাপন্ন হওয়ার। আর যেটা মানে যারা যেটা আমি বলছি, যারা ভালো জানেন, নিজেদের মধ্যে যে ভালো নলেজ আছে, যে ইটিপি যারা এমবিআর ইটিপি অপারেট করে অনেক দিন এক্সপিরিয়েন্স,
সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাইকে এই জিনিসগুলো একটু শিখানোর চেষ্টা করবেন, কারণ নতুন যারা আসে তারা হয়তো ভয়ে ধরেই না। এটা একটা যেমন এক্সট্রিম কেস, আবার বেশি ওভার এক্সপিরিয়েন্স থেকে যারা ধরেন 20 থেকে 30 বছর এক্সপিরিয়েন্স এসছে তাদেরও শিখাতে হবে যে না, এটা এত 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 সহজভাবে নিলেও হবে না। যেমন একটা সহজ উপায়, মেমব্রেন নষ্ট করে ফেলার সহজ উপায় হচ্ছে যে আপনি মানে জোরে জোরে টানলেন, ঘষাঘষি করলেন, এভাবে নষ্ট হতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি রেখে দিয়ে লাঞ্চে চলে গেলেন, উপরে খুলে রেখে ড্রাই অবস্থায় রেখে দিয়ে আপনি ঘুরে আসলেন। তো মেমব্রেন ড্রাই হতে দেওয়া যাবে না, মেমব্রেন অলওয়েজ ভিজা অবস্থায় থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে রিপন হোসাইন। উনি প্রশ্নটা হচ্ছে, আপনি ভালো করে শুনবেন আরিফ ভাই। হ্যাঁ, ইন এমবিআর ইটিবি if we recycle cellulose in aeration then cellulose volume will be increased that conventional biological treatment. I want to know that is there any effect of bacteria culture in MBR system than conventional biological treatment process? ওকে, এটা অনেক অনেক জেনেরিক কোয়েশ্চেন। অনেকটা প্রসেস নলেজ ক্লিয়ার করলে এটা ইয়ে হয়ে যাবে, বোঝা সহজ হবে। তো কনভেনশনাল বায়োলজি, যেটা অ্যাক্টিভিটি স্লাজ প্রসেস বলা হয়ে থাকে, এবং এমবিআর প্রসেস যেটা আমরা আলোচনা করছি, তো দুইটাতেই কিন্তু রিটার্ন স্লাজ আছে, স্লাজ রিটার্ন করা হয়। এবং স্লাজ রিটার্ন একটা জিনিস হয়তো সময় স্বল্পতার কারণে পুরো প্রসেসটা বলার সুযোগ পাই নাই, এর জন্য হয়তো মিস করে গেছি। সেটা হচ্ছে যে কিছুটা তো স্লাজ ফেলে দিতেই হয়, কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া কি, সে মাল্টিপ্লাই করে, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 32টা। হ্যাঁ, তো এইভাবে আপনার বাড়তে থাকে। তো বাড়লে এক সময় তো আমার প্রয়োজনের অতিরিক্ত ব্যাকটেরিয়া থাকবেই, প্রয়োজনের অতিরিক্ত ব্যাকটেরিয়া আমরা ডিসচার্জ করে দিব। এবং সাধারণত কেমিক্যাল ইটিপিতে যে পরিমাণ, যেভাবে স্লাজ হয়, বায়োলজিক্যাল ইটিপিতেও স্লাজ হয়, কিন্তু এত বেশি পরিমাণ না, পরিমাণটা কম, কিন্তু স্লাজ তো হয়। স্লাজ কিভাবে হয়, যে আমার বায়োলজিক্যালি আমি যখন ট্রিটমেন্ট করছি, ব্যাকটেরিয়া খাদ্য খাচ্ছে, খেয়ে খেয়ে সে বংশ বিস্তার করতেছে। হ্যাঁ, হয়তো সিওডি বিওডি খেয়ে কমায় নিচ্ছে, কিন্তু এটা যাচ্ছে কোথায়, তার বডি মাস হিসেবে জমা হচ্ছে। সে ছোট চলাফেরায় এনার্জিটা খরচ করে, চলতে ফিরতে এনার্জি খরচ করে, আর বাদ বাকিটা সে শরীরে হয় মাংস বাড়ায়, অথবা সে বংশ মানে ওই যে ডিভিশনের মাধ্যমে সে বংশ বিস্তার করে, সে পরিমাণে বাড়ে। তো অতিরিক্ত হয়ে যাবে যখন, তখন আমরা পার্শিয়ালি এটা ডিসচার্জ করি। এটা টেকনিক্যাল টার্মে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে বলে, কিন্তু আমি ইউজুয়ালি পছন্দ করি যেটা কগনিটিভ পার্টটাকে ক্লিয়ার রেখে আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার জন্য এটা বলতে পারি যে এটা সিম্পলি প্রয়োজনের অতিরিক্ত স্লাশটুকু ফেলে দেওয়া হয়। এখন কনভেনশনাল বলেন আর এমবিআর বলেন, উভয় ক্ষেত্রে কিন্তু স্লাশটাকে রিটার্ন করে আবার অ্যারেশন ট্যাঙ্কে নিয়ে আসা হয়। তো এটার এমবিআর বা কনভেনশনালের মধ্যে কোনো ডিফারেন্স আপনি পাবেন না যদি প্রসেস ঠিক থাকে। প্রসেস ঠিক থাকলে ব্যাকটেরিয়া গ্রো করবে, ব্যাকটেরিয়ার কালচার হবে, এবং যে পানি দিবেন, যে কন্ডিশন দিবেন, যে টেম্পারেচার, যে পিএইচ, সেই অনুযায়ী ওই পরিবেশের জন্য যে ফিট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মেথডে যে ব্যাকটেরিয়াটা এই পরিবেশে ফিট, ওইটাই গ্রো করবে। তাও আবার এক রকমের ব্যাকটেরিয়া না, বহু প্রজাতির ব্যাকটেরিয়া থাকবে, যারা একটা ইকোলজির মধ্যে, একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। কোনোটার সংখ্যা বেশি হবে, কোনোটার সংখ্যা কম হবে, কিন্তু একেবারে পিওর একটা সিঙ্গেল স্পিসিস না, মিক্সড ইয়া থাকবে, কমিউনিটি থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেব আমরা। আশরাফুল ইসলাম আলী, উনি প্রশ্ন করেছেন যে এমবিআর ট্যাঙ্কে যদি এমএলএসএস রেঞ্জ 7000 থেকে 10,000 মিলিগ্রাম পার লিটার হয়, সেই ক্ষেত্রে এমএলএসএস যদি কম হয় তবে আউটপুটে পলিউশন লোড কিছু বেশি থাকবে, বাট এমবিআর এর কোনো ক্ষতি বা ইফেক্ট পড়বে কিনা? হ্যাঁ, খুব স্বাভাবিক না? আপনি যদি চিন্তা করেন যে এটা আমি গার্মেন্টস এর এক্সাম্পল অ্যানালজি দিলাম, আমার হঠাৎ করে মানে আমার ডিজাইন করা হয়েছিল, প্রোডাকশন ডিজাইন করা হয়েছিল 1000 ওয়ার্কার ধরে। তো হঠাৎ করে ওই যে এখন যেটা হচ্ছে যে আন্দোলনের কারণে আসতে পারলো না, হ্যাঁ, হয় নিজেই আন্দোলন করছে, অথবা রাস্তার জ্যামের কারণে আসতে পারে নাই। আমার কত ধরেন 50% ওয়ার্কার আসতে পারে নাই। হ্যাঁ, তো 50% ওয়ার্কার যদি আসতে না পারে, তাহলে আমার প্রোডাকশন একটু কম হবে না? অবশ্যই। হ্যাঁ, আমি বলতে পারি, একজনকে বলতে পারি যে তুমি বাবা 20% বা 50% বেশি করো, 1.5 গুণ বেশি পরিশ্রম করবা।
আজকে, যেহেতু তোমার কলিগরা আসতে পারে নাই, এইটুকু আমি বলতে পারি। কিন্তু একেবারে জাস্ট তাকে টোটালি মানে তার ডাবল সে হয়তো করতে পারবে না। তো স্বাভাবিকভাবেই আপনি যদি এমএলএসএস ডিজাইন এমএলএসএস হয় ধরেন 8,000 বা 6,000, বা এফএম রেশিও যেটা আলোচনায় আসছে আজকে, যেটা আলোচনা করব না, এফএম রেশিও ধরে যখন আপনাকে ইয়ে করা হয়েছে, একটা ডিজাইন করা হয়েছে, এবং পলিউশন লোড যখন একটা সিওডি ধরে ডিজাইন করা হয়েছে, এবং ফ্লো একটা ফিক্স করে ধরে তারপরে প্ল্যানটা ডিজাইন করা হয়েছিল, তো আপনি তখন যখন এমএলএসএস কমিয়ে দিবেন, হ্যাঁ স্বাভাবিকভাবে আউটলেটে সিওডি এবং বিওডি তে এটার ইম্প্যাক্ট দেখতে পাবেন। কিন্তু ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এমএলএসএস আপনি কমাবেন কেন? আপনার প্রয়োজন পড়লে না কমাবেন, তাই না? অথবা ধরেন ন্যাচারালি গ্রো করতেছে না, পানির মধ্যে কোনো টক্সিসিটির কারণে ব্যাকটেরিয়া গ্রো করতেছে না, সেটাও আরেক দিনের বিষয়, আজকে বলবো না। তো এমএলএসএস কোনো কারণে যদি কম থাকে, অবভিয়াসলি ট্রিটমেন্ট একটু কম হবে, কিন্তু মানে ম্যাসিভ ডিফারেন্স পাবেন না। হ্যাঁ, ধরেন সিওডি যেখানে সাধারণত 40 থেকে 50 পাইতেন, এখন আজকে ব্যাকটেরিয়া কম থাকলে হয়তো 70 পাবেন, কিন্তু তাও স্টিল কমপ্লায়েন্সের ভিতরে। এমবিআর এর এইটাই মজা, এমবিআর একটু 19-20 অপারেশন 19-20 হলেও আউটলেটে আপনি অলওয়েজ কমপ্লায়েন্ট ওয়াটার পাচ্ছেন। হ্যাঁ, আর এটা একটা আসলে প্রশ্ন আছে ভাই, প্রশ্নটা জি, হচ্ছে লেখছে স্যার, প্যাক এমবিআর প্লান্টে ব্যবহার করলে কি টেনের ফাইবারে কোনো সমস্যা হয় বা প্লান্টে কোনো আচ্ছা, ক্ষতি হয় কি? হ্যাঁ আমাদের কিছু ইয়ে আছে যে হ্যাঁ কিছু কিছু কেমিক্যালস অ্যাকচুয়ালি অ্যালাউড, আবার কিছু কেমিক্যালস নট অ্যালাউড। কারণ মেমব্রেন যেটা সহ্য করতে পারে সেটা আপনি দিবেন, আর কম আর বেশি একটু যে কোনো, যেহেতু এটা ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করা হয়, তো ওয়েস্ট ওয়াটারে তো সব রকমের ওয়েস্টই থাকতে পারে। তো একটা টলারেবল লিমিটের মধ্যে সবকিছু হয়তো আসতে পারে, সেটার সেটার আলোচনা বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে মানে অনেক বেশি পরিমাণে যেটা থাকবে, বিশেষ করে আমি যখন এক্সট্রা কেমিক্যাল দিচ্ছি, এক্সটার্নালি ডোজ করতেছি ওয়েস্ট ওয়াটারের মধ্যে না, সেটা আমি ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করার জন্য এই কেমিক্যাল গুলো দিচ্ছি, তখন তখন তার মধ্যে প্যাক একটা, যেমন আমি ডিকালারিং এজেন্ট যদি আমি ইউজ করি, ডিকালারিং এজেন্টের খরচটা কিছুটা কমানো যায় প্যাক অ্যাড করলে, সেম পারফরমেন্স পাওয়া যায়, যেহেতু প্যাক হচ্ছে এর খরচটা একটু কম দামের দিক থেকে, প্রায় 3/1 প্যাকের দাম। তো আমি সাধারণত ডিকালারিং এজেন্ট টোটালি বাদ দেওয়া যায় না, কিন্তু ডিকালারিং এজেন্টের সাথে প্যাক ইউজ করলে কিছুটা খরচ কমে আসে, প্রায় 1/3 খরচ কমে আসে। তো সেই খরচটা কমানোর জন্য আপনি প্যাক ইউজ করতে পারেন, এবং এতে মেমব্রেনের উপরও প্রভাব নাই, বরং কিছুটা সিওডিও কমে হয়তো, সেই কারণে মেমব্রেনের উপকারও হতে পারে, কিন্তু এইভাবে বলা যাবে না। সেটা পার্টিকুলারলি আপনার প্লান্টের ক্ষেত্রে আপনি এক্সপার্টের শরণাপন্ন হবেন। তবে ইন জেনারেল বলতে পারি, প্যাক যদি আপনি বাড়াবাড়ি না করেন, একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে আপনি প্যাক ডোজ করলে মেমব্রেনে ক্ষতি করবে না। এবং ডিকালারিং এজেন্টের মতোই ডিকালারিং এজেন্টও যদি আপনি সীমিত পরিমাণে, যেটা হচ্ছে সঠিক ডোজেজটা যদি বাড়াবাড়ি না করে থাকেন, সেক্ষেত্রে সেটাও মেমব্রেনের জন্য ক্ষতিকর না, ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর না। এটা কোএক্সিস্ট করতে পারে, একসাথে থাকতে পারে। রহমান ভাই, আপনার মিউটে আছে। আবু হ্যাঁ, হাসান ভাই প্রশ্ন করছে আর কি। আবু হাসান উনি লিখছে, হোয়াট উই শুড কনসিডার বিফোর মেড ইন এমবিআর টিভি। এই বিষয়ে যে বলতেন, মানে এমবিআর টিভি তৈরি করার আগে আমাদের কি কি বিষয় বিবেচনা করা উচিত, শর্ট করে ভাই। ও এটা শর্ট করে বলা অনেক অনেক কঠিন। আহ, তাও আমি জাস্ট চেষ্টা করতে পারি, কিন্তু পারবো বলে মনে হয় না। তো এমবিআর ইটিপির শুরুতে আপনি যদি এই প্রশ্নটা আবার দুই ভাবে নেওয়া যায়, যেহেতু মানে জাস্ট এক সিঙ্গেল লাইনে প্রশ্নটা করেছেন, দুই ভাবে বলা যায় যে এটা আপনার ফিজিক্যালি তার আগে কি থাকতে হবে, অথবা এটাও মিন করতে পারে যে আপনি এখন ইটিপি করেন না, ইটিপি করার আগে আপনি কি কি বিবেচনা করবেন। তো এমবিআর ইটিপি যদি আপনি আম, যদি একটা প্ল্যান করতেই চান, এমবিআর ইটিপির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াটার প্যারামিটার গুলো জানতে হবে। তো ওয়াটার প্যারামিটার গুলো যদি না জানা থাকে, ক্ষেত্রে আমাদের এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেসব ইন্ডাস্ট্রি এক্সিস্ট করে না, এখনো তৈরি হয় না ফ্যাক্টরি, তখন কিভাবে আমি করব? তো আপনার প্রশ্নটা আমি নিজেই করে ফেললাম আর কি, যে যেখানে ইটিপি নাই, মানে ফ্যাক্টরি নাই, সেখানে আমি ইটিপি এর জন্য আমি কিভাবে জানতে পারবো? তো আপনাকে তখন সিমিলার ইন্ডাস্ট্রি খুঁজতে হবে। তো ওয়েস্ট ওয়াটার প্যারামিটার গুলো প্রথমে আপনাকে জানতে হবে।
ওয়েস্ট ওয়াটার প্যারামিটারের মধ্যে তখন আপনি সিওডি বিওডি একটা তো ফিক্স হবে, এবং এর মধ্যে অন্যান্য পলিউশন লোড গুলো আপনি জানতে পারবেন যে এই জিনিসগুলো আমি ট্রিটমেন্ট করতে হবে, কতটুকু এমবিআর এ হবে, কতটুকু আমার যেমন এই যে কালারটা যেটা বললাম এমবিআর এর জন্য আলাদা করে ডোজিং করতে হয়, এরকম আরো অনেক প্যারামিটার থাকতে পারে। যেমন আপনার লেদার ইন্ডাস্ট্রিতে যদি বলেন সেখানে ক্রোমিয়ামেরও আলাদা একটা ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে। তো এটা আপনার ওয়াটার প্যারামিটার গুলা যখন আপনি পাবেন, সেটা এমবিআর কেন, যে কোনো এটিপি ডিজাইনের জন্য এটা আপনার প্রয়োজন পড়বে। সাথে আপনার কনসিডার করতে হবে স্পেসটা, আবার আপনার কি এটা এক্সিস্টিং কোনো অলরেডি ইটিপি আছে সেটাকে আপনি বাড়াবেন নাকি নতুন একটা করবেন, অনেক কিছু, অনেক কনসিডারেশন আছে। এটা আসলে আমি জাস্টিস করতে পারতেছি না এই প্রশ্নটার, অনেক কিছু বলার আছে। এটা খুবই ভালো একটা প্রশ্ন, কিন্তু আমি এনকারেজ করবো নেক্সট লাইভে হচ্ছে যদি আবার প্রশ্নটা করতে পারেন তখন সময় নিয়ে আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে। মঞ্জুরুল ইসলাম সবুজ উনি প্রশ্ন করছেন, উইল দেয়ার বি এনি প্রবলেম ইফ দ্য প্যাক এন্ড পলিমার আর ইউজ ইন এমবিআর ইটিপি? এটা আসলে আপনি বলছেন শর্টকাট একটু আগেই, এই সেম প্রশ্নটাই করছে। মানে এমবিআর ইটিপিতে কি পলিমার অথবা প্যাক ইউজ করা যাবে কিনা আপনি বলছেন, আমরা ওইটা প্রশ্নটা এখন আর নেব না। আর একটা ভাই লিখছে, সাইদুজ্জামান শাহিন ভাই লিখছেন, এমবিআর ইটিপির আউটলেট থেকে আরো ফিডের পূর্বে কি কোনো প্রি ট্রিটমেন্ট দরকার হবে নাকি সরাসরি আরোতে ফিড দেওয়া যাবে? এমবিআরটা তো আমি অলরেডি বলেছি যে এমবিআর এর ফিডটা আপনি সরাসরি আরোতে দিতে পারবেন, কিন্তু এটা তাও আপনার দেখতে হবে সিলিকা লেভেলটা আপনার জেনে নিতে হবে। সিলিকা অ্যাজ পার ডিজাইন যদি থাকে তাহলে ওয়েল এন্ড গুড। যদি আপনার আরো প্লান্টের যেভাবে ডিজাইন করা হচ্ছে সেই সিলিকা লেভেল যদি ধরেন 40-এর নিচে আছে বা 30-এর নিচে আছে, তখন ওয়েল এন্ড গুড, আপনি ডাইরেক্ট ফিড দিতে পারছেন। কিন্তু সাধারণত হয় কি বাংলাদেশের ওয়াটার গুলাতে সিলিকা থাকে। সিলিকাটা হচ্ছে একটা ইনঅর্গানিক কেমিক্যাল, যেটা ইটিপিতে ট্রিটমেন্ট হয় না, জাস্ট ডাইরেক্ট আপনি যে ফিড দিচ্ছেন কিছুটা হয়তো ট্রিটমেন্ট হয়, যেটা এমবিআর এ দিলে কলোয়েডাল সিলিকাটা রিমুভ হবে, কিন্তু ডিজলভ সিলিকাটা পাস হয়ে যাবে মেমব্রেন দিয়ে। যেটা আমি মাঝখানে কোন এক জায়গায় বলেছিলাম যে মেমব্রেন, আল্ট্রাফিল্ট্রেশন মেমব্রেন যেটা ইউজ করা হয় এমবিআর এ, আল্ট্রাফিল্ট্রেশন মেমব্রেন ডিজলভ বা দ্রবীভূত পদার্থ রিমুভ করবে না। তো সিলিকার যে কোলোয়েডাল পার্টিকেলটা ওইটা রিমুভ হবে, কিন্তু ডিজলভ পার্টটা চলে যাবে। তার মানে কি এটা এমবিআর পার হয়ে আরোতে যাবে। আরোর জন্য আবার সিলিকার ক্ষতিকর, হ্যাঁ, এবং আরোর জন্য আবার ক্লোরিনও ক্ষতিকর। এমবিআর ইটিপিতে যদি আপনি যখন আপনি সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ক্লিনিং করছেন তখন খেয়াল রাখবেন যেন সোডিয়াম হাইপোক্লোরাইড মানে ওভারফ্লো করে আরোতে না যায়। তো সাধারণত রিকভারি ক্লিনিং, মেইনটেনেন্স ক্লিনিং এর সঙ্গে একটু সাবধান থাকতে হয়, এই পানিটা যেন ফেরত নেওয়া হয়, এই পানিটা যেন আরোতে না যায়। তো ক্লোরিন ট্রিটমেন্টের জন্য সোডিয়াম মেটাবাইসালফেট ইউজ করা হয়ে থাকে। এটা আরো মেমব্রেনের প্রোটেকশন। এই মানে যে কেমিক্যালটা ইউজ করা হয় এমবিআর মেমব্রেনকে রিকভার করার জন্য, আল্ট্রাফিল্ট্রেশনকে রিকভার করার জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয়, ওই কেমিক্যালটা আবার আরো মেমব্রেনকে ডিস্ট্রয় করে ফেলে। তো সোডিয়াম হাইপোক্লোরাইডকে আপনি ক্লোরিন পার্টটাকে ডিস্ট্রয় করার জন্য সোডিয়াম মেটাবাইসালফাইড ইউজ করা হয়। এটা একটা জিনিস, সোডিয়াম মেটাবাইসালফাইড ইউজ করা যেতে পারে যদি ক্লোরিনের সন্দেহ থাকে। আবার অ্যান্টি স্কেলিং এজেন্ট ইউজ করা লাগে যদি সিলিকা লেভেল বেশি থাকে। এটা ডিজাইন অনুযায়ী দেখতে হবে। আউটলেটে যদি মানে রিজেক্ট সাইডে যদি 1000 মানে ইয়া থাকে আপনার কি বলে সিলিকা 100 ppm সিলিকা থাকে, তাহলে এটা মোটামুটি ওকে ধরা হয়। তো আপনি যদি এর থেকে বেশি সিলিকা হয়, মানে আপনি রিকভারি বেশি নিচ্ছেন, পানির বেশি আরো রিকভারি নিতে পারতেছেন, কিন্তু রিকভারি নিতে পারলেই হলো না, সিলিকা বেশি হয়ে যাচ্ছে, তখন আপনাকে অ্যান্টি স্কেলিং এজেন্ট ইউজ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি সিলিকা এই লেভেলে রাখতে পারেন তাহলে আপনি কম পারমিয়াবিলিটি নিয়েও, মানে কম রিকভারি রেশিও নিয়েও আপনি আরোটা চালাইতে পারেন। তো তার মানে সোডিয়াম মেটাবাইসালফাইড বললাম ফর ক্লোরিন, অ্যান্টি স্কেলিং এজেন্ট বললাম ফর সিলিকা, এবং হার্ডনেস তো আছে। আপনার যদি পানিতে অতিরিক্ত হার্ডনেস থাকে, সে হার্ডনেসের জন্য আপনি দরকার পড়লে সাধারণত সফট ওয়াটারটাই আসে, তো সাদা লাগে না। এরকম আরো কিছু কিছু জিনিস। এবং আরো একটা জিনিস হচ্ছে যে অ্যাসিড দেওয়া লাগে। পিএইচটা লো রাখলে হয় কি সিলিকাটা একটু কম ক্ষতি করে।
তো তার মানে অ্যাসিড ডোজিং করা লাগতে পারে। এ কয়েকটা বেসিক কেমিক্যাল প্রয়োজন পড়ে সাধারণত আরোর জন্য। এবং আপনারটা পার্টিকুলার স্পেশাল কেস হতে পারে যে হয়তো আপনার লাগবে না, তো এর জন্য আরিফ ভাই একটা প্রশ্ন আছে, উনি সোহেল তানভীর ভাই প্রশ্ন করছেন, হোয়াট ইজ টাইপ অফ মেমব্রেন এন্ড বেস্ট মেমব্রেন ইন এমবিআর ইটিভি? মানে এটা যদি বলেন, হ্যাঁ বেস্ট এমবিআর ইটিভি মেমব্রেন তৈরি করে বা সাপ্লাই বলেন আপনি। আমি মাঝখানে একটু বলেছিলাম যে টাইপ অফ মেমব্রেন হতে পারে, অনেক রকম মেমব্রেন হতে পারে। যেমন হচ্ছে যে সাধারণত বাংলাদেশে দেখে থাকবেন বিশেষ করে ভিওলিয়ার ইটিভি গুলা, এগুলো হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেন, হলো ফাইবার আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেন। মানে হলো ফাইবার মানে কি এরকম, এটা অনেক চিকন হয়, কিন্তু যদি সাধারণত আপনি ভালো করে যদি দেখেন, কারো যদি সুযোগ হয়ে থাকে বা আপনার কলিগদেরও দেখাইতে পারেন যে ফাইবার গুলো হয় ওই যে জুতার মধ্যে যে ইয়ে থাকে, ফিতা তৈরি করে, জুতার ফিতা যেরকম ওইভাবে ওয়াইন্ডিং করে বানানো হয়। এই ফিতার এটার উপর লেয়ারে একটা প্লাস্টিকের প্রলেপ থাকে, যেটা পোরাস, যেটা অসংখ্য ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলাকে ছিদ্রগুলো খালি চোখে দেখা যায় না, এটা মানে 0.04 মাইক্রনের। এইটা এই কারণে এটাকে হলো ফাইবার মেমব্রেন বলে। মানে একটা ফাইবার যেটার ভিতরে খালি ফাঁকা, স্ট্র এর মতো, কিন্তু এটা গায়ে অসংখ্য ছিদ্র। তো সেই ছিদ্র দিয়ে পানিটা নেগেটিভ সাকশনের মাধ্যমে আপনার পানিটা ভিতরে যায়। তো এটা হলো ফাইবারও হতে পারে, টিউবুলার মেমব্রেনও হতে পারে, এমনকি সিরামিক মেমব্রেন হতে পারে, ফ্ল্যাট শিট হতে পারে। ফ্ল্যাট শিট মানে হচ্ছে যে আরো মেমব্রেনের যেমন একটা ফ্ল্যাট সারফেস থাকে ওইরকম হতে পারে। তো সিরামিক মেমব্রেন আমি বলেছি, মানে রকমের শেষ নেই, অনেক রকম আছে যেগুলা এমবিআর এ ইউজ করা যেতে পারে। এমনকি পোর সাইজের উপর ভিত্তি করে আপনার এটা হতে পারে আল্ট্রা ফিল্ট্রেশন, যেটা সাধারণত পাওয়া যায়, এটা মাইক্রোফিল্ট্রেশন মেমব্রেনও হতে পারে, এমনকি ন্যানো ফিল্ট্রেশন মেমব্রেনও হতে পারে। এটা অ্যাপ্লিকেশনের উপরে আলাদা হবে। এবং কোনটা ভালো এটা বলতে গেলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং টার্মসে কখনো ভালো কোনো কিছুই না। আপনি কখনো ইঞ্জিনিয়ারিং সেন্সে আপনি কোনো কিছুকে ভালো বলতে পারবেন না, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট খুঁজতে হবে। আপনার প্রয়োজন মাফিক আপনাকে ফিট, কোনটা বেশি ফিট সেটা খুঁজতে হবে। মানে আপনার কি টাইপের। হ্যাঁ আরিফ ভাই, আমরা অনেক সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না লাইভে, তো কিছুক্ষণের মধ্যে আমরা লিভ নেব। ইঞ্জিনিয়ার তানভীর হোসেন ভাই বলেছেন ইটিভি প্ল্যান্টের বিকল্প কোনো প্ল্যান আছে কিনা, বা যার মাধ্যমে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা যায়। 1-2 লাইনে যদি বলতেন। এটা আমি খুশি হব যদি কেউ এই উত্তরটা দিতে পারে। আমিও জানতে চাই ইটিভির কোনো বিকল্প আছে কিনা। কিন্তু সোফার হচ্ছে যে আপনার উনি আরেকটা প্রশ্ন করছে, এমবিআর ইটিভি আমাদের যত ইঞ্জিনিয়ারিং মাথাগুলো আছে সবাই মিলে আমরা সবাই মানে এমবিআর ইটিভি কেন ইউজ করব, কেন বায়োলজিক্যাল ইটিভি নয়, উনি অনেক আগেই কমেন্টটা করছে 8:13 দিকে। আসলে আমার মনে হয় এটা অলরেডি আলোচনা করেছি আমরা। তো ইটিভি লাগবে কিনা এটা আনসার, ইটিভি না হইলে চলে কিনা আনসার এখন পর্যন্ত নো। কারণ হচ্ছে ইটিভির বিকল্প এখন নাই, আপনার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে আসতে হবে। আর সাধারণত আপনার এই প্রশ্নটা করতে পারেন যে কোন টাইপের ইটিভি আমার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তো সেটা আলোচনা আমরা শুরুর দিকে করেছি, আর আমরা পরবর্তী প্রশ্ন নিব। আশা করি ভাই উত্তরটাও পেয়েছেন এর মধ্যে। আচ্ছা, একটা প্রশ্ন আমি করছি, আপনি কি দেখতে পাচ্ছেন স্যার এমবিআর ইটিভিতে সেটেলিং 1 ট্যাঙ্কে অতিরিক্ত ডেড সেলার দেখা যায়, দলা আকারে ভাসছে, এটার বেস্ট সমাধান কি হতে পারে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা আপনার সেটলিং ট্যাঙ্ক মিন করছেন, এটা কনভেনশনাল বায়োলজিক্যাল সিস্টেম হয়তো। তো আবার সেটলিং ট্যাঙ্ক 1 বলছেন, তো তার মানে এটা 1 বলতে আপনি কি মিন করছেন সেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এটা আপনার কাছে হয়তো দুইটা বায়োলজিক্যাল ক্লারিফায়ার থাকতে পারে। কারণ যদি আমি ধরি প্রাইমারি ক্লারিফায়ার, তাহলে এখানে ব্যাকটেরিয়ার কোনো প্রশ্ন আসে না। সেকেন্ডারি ক্লারিফায়ার যদি হয়
সেকেন্ডারি ক্লারিফায়ারে স্লাজ ভাসার অনেকগুলো কারণ হতে পারে। যে ডেড স্লাজ, সাধারণত আমরা ডেড স্লাজ কখন হয়, যদি পানিতে টক্সিসিটি থাকে, পানি যদি বিষাক্ত হয়, ইনলেটের পানি যদি সেপটিক হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু এত বেশি কমন এবং এত বেশি মিসড আউট হয়, এটা মানে এটা আমার মনে হয় আরো বড় আকারে আলোচনা করব ভবিষ্যতে। তো এটুকু শুধু বলতে পারি যে ডেড ব্যাকটেরিয়া আসলে অনেকেই শুধু ডেড ব্যাকটেরিয়া নিয়ে অনেক আলোচনা করতে চায়, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু সহ্য ক্ষমতা অনেক বেশি, অত সহজে মরে না। তো মরে কখন, যখন আপনি রিটার্ন স্লাজ চালাবেন না, রিটার্ন অ্যাক্টিভিটি স্লাজ রাস আপনি চালাবেন না একেবারেই, তখন হবে। রিটার্ন স্লাজ যদি 24/7 চালু রাখতে পারেন, এটা বেস্ট। বা সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে স্লাজটা আপনি রিটার্ন করে ফেরত নিয়ে যাবেন, এটা যদি ঠিক থেকে থাকে, এটা কিন্তু মানে ডিজাইন প্রসেস, এই প্রসেসটা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে এটা কারেকশন করে নেন। এই মানে আপনাকে 24/7 রিটার্ন স্লাজ চালাতে হবেই, মাস্ট। এটা যদি ঠিক না করেন তাহলে সামনে আর কোনো কথা বলার দরকার নাই, এটা ঠিক করেন, ঠিক হয়ে যাবে। এখন আমি যদি ধরে নিই যে আপনি রিটার্ন স্লাজ চালাচ্ছেন 24/7, তারপরেও ইয়ে হচ্ছে না, আপনি এরকম প্রবলেম পাচ্ছেন, তাহলে আপনি এটা খেয়াল করতে পারেন আপনার ক্লারিফায়ারে হয়তো মেইনটেনেন্স দরকার, তলায় হয়তো ঠিক মতো সাকশনটা কাজ করছে না, হয়তো সলিড ঠিক মতো পাস হচ্ছে না, সলিডটা আটকে যাচ্ছে কোথাও, যেখানে থেকে ওইখানে যেটা আমি বলেছিলাম যে অ্যারোবিক ব্যাকটেরিয়া অ্যারেশনের উপস্থিতিতে বেঁচে থাকে। ক্লারিফায়ারে অ্যারেশনের ব্যবস্থা নাই, বেশিক্ষণ থাকলে ওটা পচে মরে পচে উপরে ভাসবে, আপনি ওইটা করতে পারেন। আবার আরেকটা কারণ হতে পারে যে ইকুলাইজেশন ট্যাঙ্কের পানিটাই যখন আসছে সেটা পচা অবস্থায় আসছে, মানে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এক্সপোজার হয়েছে, ওইখানে টক্সিসিটি ক্রিয়েট হয়েছে, পানিটা বিষাক্ত হয়ে গেছে, যে কারণে অ্যারোবিক ব্যাকটেরিয়া সহ্য করতে পারতেছে না। তো আপনি সেক্ষেত্রে ইনলেটে কারেকশন করবেন। ইনলেটে মানে কি, ইনলেটে অ্যারেশনটা যেন সবসময় হয়। আপনি যদি, অনেক সময় দেখা যায় যে পানিটা বিভিন্ন চেম্বার হয়ে তারপর ইকুলাইজেশন ট্যাঙ্কে আসে, ওই সকল চেম্বারে আপনাকে অ্যারেশনের ব্যবস্থা রাখতে হবে। আদারওয়াইজ স্লাজ ওইখানে আপনার স্লাজ জমে ওইখানে অ্যানারবিক কন্ডিশন তৈরি হবে। অ্যানারবিক কন্ডিশন হলে আপনি অ্যারোবিক ইটিপিতে গিয়ে ভালো পারফরমেন্স পাবেন না, বিষাক্ততার কারণে আপনার ব্যাকটেরিয়া গ্রো করবে না। ক্লারিফায়ার কেন, অল থ্রু অ্যারেশন ট্যাঙ্কেও আপনার এমএলএসএস কম থাকবে। ওকে, আর দুই একটা প্রশ্ন দিয়ে আমরা আজকে বিদায় নেব। সেটা হচ্ছে দেখেন, একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, আরে ভাই দেখা যাচ্ছে প্রশ্ন, হাউ টু ইজিলি কালার রিমুভ কনসিডার কেমিক্যাল ডোজিং কস্টিং, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউজ, প্লিজ ডিসক্রাইব। জি, আবু হাসান ভাই প্রশ্নটা করেছেন। জি, তো আমরা কিছুটা আলোচনা করেছি। তো বর্তমানে যদি এমবিআর এর কথা বলেন, কেমিক্যাল, আপনার যদি বায়োকেমিক্যাল ইটিপি হয়, তাহলে বায়োকেমিক্যাল ইটিপিতে যে কেমিক্যাল পার্ট আছে ওইখানে আপনি জার টেস্ট করে দেখতে পারেন যে কোন কেমিক্যালটা আপনার জন্য ভালো স্যুট করে। কনসিডারিং কস্টিং, আপনি যেটা বললেন, কস্টিংটাকে মাথায় রেখে, কারণ কালার রিমুভাল আপনি 150 ppm এর নিচে হলেই হলো। প্লাটিনাম কোবাল্ট ইউনিটে 150 ppm এর নিচে কালার হলেই হলো। তো আপনি বায়োকেমিক্যাল ইটিপি যদি হয়, আপনার কেমিক্যাল পার্টে আপনি সেটা জার টেস্ট করে আপনি বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে দেখতে পারেন যে আপনার কস্ট কোনটাতে কম হয়। আর যদি বায়োলজিক্যাল ইটিপিতে হয়, তো বায়োলজিক্যাল ইটিপিতে যেটা বলেছি, ডিকালারিং এজেন্ট আপনি সরাসরি বায়োলজিক্যাল সিস্টেমে দিতে পারেন। এটা আপনি জার টেস্ট করে দেখতে পারেন কোন জায়গায় দিলে আপনার সবচেয়ে ভালো, কম কস্টিং এ হয়। তো সাথে প্যাক ইউজ করতে পারেন। প্যাক ইউজ করলে কিছুটা, যদি ডিকালারিং এজেন্টের পরিমাণ, ইউজের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন সাথে একটু প্যাক দিলে একটু কস্টটা সেভ হয়। হ্যাঁ, সো বায়োলজিক্যাল ইনক্লুডিং এমবিআর, বায়োলজিক্যাল আর এমবিআরও এক রকমের বায়োলজিক্যাল প্রসেস। সো আপনি এমবিআর এর ক্ষেত্রেও প্রযোজ্য এই কথাটা। আরিফ ভাই, নতুন একটা, আমরা এটা আছে এমবিআর ইটিপি কত এফএম রেশিও ধরে ডিজাইন করা হয়, আসলে এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আসলে এটা তো অনেক বড় ধরনের ইয়া। আবার উনি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছেন, এমবিআর ইটিপির ক্ষেত্রে বায়োলজিক্যাল এবং এমবিআর ট্যাঙ্কে এইচআরটি কত ধরে ডিজাইন করা হয়। ডিজাইন বেসিস ক্যালকুলেশন গুলো আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। আসলে এই অনেক টাইম হয়ে গেছে, আমরা তো সময় নিতে যাচ্ছি না এখানে।
আপনি যে প্রশ্নগুলো করছেন পুরো প্রশ্নগুলোই হচ্ছে ডিজাইন বেসিস ক্যালকুলেশন। এখানে অনেকটা সময় ধরে মানে কথা বলতে হবে। আমরা এটা পরবর্তীতে আপনার সাথে আলোচনা করব বা একটা কমেন্টস আমরা জানাই দিই। আরিফ ভাই, আজকে আসলে আর সময় নিতে যাচ্ছি না আপনার হয়তো অনেক কাজ আছে, সেক্ষেত্রে জি জি। আর সবাই সবাই যারা এসেছেন লাইভে, মানে আনএনাউন্সড লাইভে এসছে, তারপরে আমাদের সাথে থেকেছেন, আমিও মানে খুব আপ্লুত যে সবাইকে পেয়েছি। এবং আব্দুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাকেও যে আপনাকেও ধন্যবাদ, সময় দিচ্ছেন ভালো আমাদেরকে। ভালো করছেন। বেশ ভাই, আমরা আরেকটা লাইভ সেশন করব, দুই একটা, তো অল্প, এত বড় না, এটা 1 ঘন্টা 46 মিনিট হয়ে গেছে, আসলে এটা অনেক বড়। আমরা আসলে 30 মিনিটের করে একটা লাইভ করব। 30 মিনিটের লাইভ করলে হয়তো অনেকে হয়তো কি করবে, হয়তো পরবর্তীতে হয়তো ফেসবুকে বা ইউটিউবে সে ঢুকে সার্চ দিয়ে দেখতে পারবে। আর আমরা যেটা নলেজ শেয়ারিং, আসলে যদি আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা এমবিআর ইটিভি আসলে বলা হয় যে আসলে এমবিআর ইটিভি অনেক সহজ বা ইজিলি ভাবে অপারেটিং করা যায়। যে চাকরি করেনি সে হয়তো জানে না, এমবিআর টিভি আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক ধরনের কিছু নলেজ থাকতে হয়। এখানে মেমব্রেন ব্যাপার সেবার, মেমব্রেনকে দেখা যাচ্ছে নিজের সন্তানকে যতটুকু ভালোবাসবেন, মেমব্রেনকে ঠিক তেমন ততটুকু ভালোবাসতে হবে, তা নাহলে আপনি মেমব্রেন ঠিক রাখতে পারবেন না। একটাই বায়োলজিক্যালি টিভি আসলে দেখা যাচ্ছে, বায়োলজিক্যালি টিভি আমি অপারেটিং এর যারা অপারেটররা থাকে তারা হয়তো চালু দিয়ে হয়তো ডিউটি টাইমে হয়তো 2 ঘন্টা চোখ বন্ধ করে ঘুমাতেও পারবে, কিন্তু এমবিআর আসলে পারবে না। এমবিআরটা অনেক ক্রিটিক্যাল। হয়তো মনে হচ্ছে যারা এমবিএ চাকরি করতেছে আসলে ইজিলি ভাবে চালাচ্ছি, কিন্তু একটা 5-6 বছর পরে আপনি এমবিএ টিভি ওইভাবে আর চালাতে পারবেন না। দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা আসবে, যেহেতু এই ইটিভিটা পুরোটাই হচ্ছে অটোমেশন একটা সিস্টেম। আপনার ব্রাউজিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেমটা পুরোটাই অটো। এখানে আসলে যেমন আরামও আছে তেমন ব্যারামও আছে এমবিএ টিভির ক্ষেত্রে। আমরা আসলে পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। আর বিশেষ করে আরিফ ভাইকে অনেক ধন্যবাদ, যারা আমার এই লাইভটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আসবো আরো অন্য অন্য টপিকস নিয়ে। আরিফ ভাই যদি কিছু বলেন তাহলে আমরা তো লিভ নিয়ে নেব। হ্যাঁ, খুব ভালো হলো। আব্দুর রহমান ভাই আপনার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন এই ফাঁকে। আমরা দুজনই কথা বলেছি। যেটা বললাম, আরাম আর ব্যারাম দুইটা কথাই বললেন। তো আসলে এই কারণেই লাইভের উদ্দেশ্য, আমরা আসবো, প্ল্যাটফর্মে আসবো, আলোচনা করব, প্রশ্ন করবে মানুষ, আমরা শেয়ার করার চেষ্টা করবো আসলে কিভাবে ব্যারাম গুলা আমরা ইয়ে করতে পারি, সলভ করতে পারি। আর যারা নতুন তাদেরকে বলবো যে এত ভয় পাওয়ার দরকার নাই, যে এগুলা করতে করতে শিখা হয়ে যায়। কিন্তু শুধু একটু একটু সাবধান থাকবেন যে যারা অগ্রজ আপনার আগে এসছে তাদের কাছ থেকে একটু বুঝে কাজ করার চেষ্টা করবেন, এইটুকুই। আর ইটিপি তো এইসব এমবিআর ইটিপি সাধারণত অটোমেশন করা থাকে। আপনি যদি অটোমেশনটা ভালো করে বুঝে যান তাহলে কিন্তু লাইফটা অনেক ইজি। তো এমবিআর ইটিপি অপারেশন আসলে অপারেশন না, এমবিআর ইটিপি মোস্টলি মেইনটেনেন্স, কারণ কি অপারেশনটা অটোমেশনের মাধ্যমেই হয়। তো আপনি যদি মেনটেন করতে পারেন এবং ট্রাবল শুটিং করতে পারেন, প্লাস হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে অটোমেশনের মধ্যে কিন্তু মানে বলে কোথায় কোথায় প্রবলেম পাওয়া যাচ্ছে, ওই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে ইজি। এর জন্য নলেজ শেয়ারিং হচ্ছে ইম্পর্টেন্ট। তো আব্দুর রহমান ভাই খুব ভালো এই জিনিসটা অনেক আগে থেকে করে আসছে। তো ওনাকে আমি ফলো করি। উনি অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই আমাকে ইনভাইট করার জন্য। এবং আমি আসলে চেষ্টা করবো আরো ভবিষ্যতে আরো এভাবে লাইভে এসে আলোচনা করার। আর আপনিও চালু রাখবেন, এই জিনিসগুলো চালু রাখবেন, নলেজ শেয়ারিং যেটা, মানে আসলে নলেজ শেয়ারিংটাই এখন দরকার। আমাদের অনেকগুলো এমবিআর ইটিপি হয়ে গেছে বাংলাদেশে, এবং আরো কোনো কারণ দেখি না আরো না হওয়ার, আরো বাড়বে। তো এটা একটা কমিউনিটি হিসেবে গড়ে উঠেছে এবং সবাইকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে। অ্যাকচুয়ালি আরিফ ভাই, আমার এখান থেকে যে আমি লাভবান হব তাও না, বা এখান থেকে যে আমার যে সময় বা অনেক কিছু হয়তো এখানে ব্যয় করতে হয়। আমি আসলে, আপনি হয়তো জানেন আমি অন্যান্য প্ল্যাটফর্মে অনলাইনে কাজ করি, আপনার সাথে এর আগে হয়তো শেয়ার করা হয়েছে, যেটা আপনি জানেন। আপওয়ার, ফাইবার আমি কাজ করছি বিভিন্ন সময়, বা এই বিভিন্ন ধরনের এসইও টিসইও নিয়ে কাজ করি। এখন আসলে দেখলাম যে এই বিষয়গুলো অনেকেই ফেসবুকে মেসেজ করে, বিশেষ করে হোয়াটসঅ্যাপটা হওয়ার পরে ইজি হয়ে গেছে, কিছু হলেই হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিচ্ছে। অনেকের ফেসবুকে যারা তো অনেকে টেক্সট করতেছে, হয়তো অ্যান্সার দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে অনেকে মনে করে সে হয়তো ভাব ধরে আছে, আসলে
অনেকগুলো কাজ নিয়ে থাকতে গেলে তো অনেক অ্যান্সার গুলো আসলে ওইভাবে দেওয়া হয় না। যারা হয়তো আমার সাথে চাকরি বা জব করছে তারা হয়তো আমার ব্যাপারটা জানে, আর যারা হয়তো জব বা আমার সাথে থাকে নাই বা আমার ব্যাপার জানে না তারা হয়তো অনেক কিছু মনে করতে পারে। এই কারণে যে আসলে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে যাচ্ছি, হয়তো আমি কতদিন থাকবো জানি না। যদি আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইউটিউবে ভিডিওটা পরবর্তীতে আমি পোস্ট করবো, হয়তো অনেকেই জানতে পারবে। ইউটিউবে আমার ইটিভি বা বিভিন্ন সাইট নিয়ে ভিডিও আছে, আমি চেষ্টা করবো আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এই আর কি। আরিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য। আপনার কাছে আরো 2-1টা সময় চাবো সামনে। আমরা শুধু মেমব্রেন নিয়ে একটা ভিডিও করব অল্প কিছু সময়ের জন্য, 30 মিনিটের মতো। এমবিআর টিভির ব্যাকআপ প্ল্যান সম্বন্ধে কথা বলবো, যে কোন জায়গায় কি ব্যাকআপ লাগবে, বা এমার্জেন্সি রেসপন্স প্ল্যান সম্বন্ধে জানবো। বিভিন্ন বায়ারের কোড অফ কন্ট্রাক্ট অনুযায়ী একটা ইটিভি করতে গেলে যে বিষয়গুলো সবারই জানা দরকার। এখন আপনারা তো একটা ইটিভি সাপ্লাই দিলেন, এতে দেখা যাচ্ছে এই টিভিটাকে অপারেশন বা মেনটেনেন্স অনেক কাজ থাকে, অনেক। একটা এমবিআর টিভির হিউজ পরিমাণ ডকুমেন্টেশন মেনটেন করতে হয়, কোনটার থেকে কোনো কম না। ইনহাউস ল্যাব আছে, আমরা ল্যাব বিষয়ে আপনার বিষয়ে কথা বলবো, সকল বিষয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আরিফ ভাই ভালো থাকবেন, খোদা হাফেজ। জি, সবাই ভালো থাকবেন। আব্দুর রহমান ভাই, আরেকবার ধন্যবাদ। আর সবাইকে আরেকবার দুঃখিত, আমরা 2 দিন সময় দিয়ে আজকে 3rd ডেতে আনঅ্যানাউন্সড আসলাম। তো ইনশাআল্লাহ একটু বেটার করার চেষ্টা করব নেক্সট টাইম। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।